এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কোথাও যাওয়া চলবে না, তোমাদের জন্য এত কষ্ট করে খাবার রান্না করলাম, আর তোমরা এখনই চলে যাবে? বসো, রাতের খাবার খেয়ে তারপর যাবে। সিয়ান আর সানভি কোনো কথা বাড়ায় না, ওরা চুপচাপ আবার বসে পড়ে। কারণ ওরা যতই এখন জোর করুক সেলিনা বেগম ওদের যেতে দেবে না, সেটা ওরা ভালোভাবেই জানে। রাতে খাওয়া দাওয়ার পর সিয়ান আর সানভি একসাথে বাড়িতে চলে যায়। আজ তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে আসে ইসরা। ক্লাসে ঢুকে বসতেই খানিক বাদে স্যার আসে। যাদের নাম ট্যুরে যাওয়ার জন্য কনফার্ম হয়েছে তাদের নাম ঘোষণা করতে থাকে। যারা আজকে টাকা দিবে তারা দিবে, আর কাল পরশুর মধ্যেই সবাই দিয়ে দেবে। আনিসুর রহমান ওদের সবার প্রিয় টিচার, উনি ক্লাসের নামগুলো নিয়ে এসেছে। উনি সবার নাম বলার মাঝেই হঠাৎ বলে ওঠে, ফারসিয়া ইসরা। নিজের নাম শুনে ইসরা দাঁড়ায়। স্যার আমি তো যাব না, আমি তো নাম দেইনি। তোমার নাম কনফার্ম হয়ে গেছে, একজন দিয়ে গেছে তোমার নাম, সাথে তোমার ট্যুরের টাকাটাও দিয়ে দিছে। কিন্তু স্যার আমার বাড়িতে তো যেতে দেবে না। ট্যুর যখন কনফার্ম হয়ে গেছে তখন তোমাকে যেতেই হবে। কিন্তু স্যার আমার নাম দিয়েছে কে? উনি নাম বলতে যাবে ঠিক তখনই ওনার একটা কল আসে। উনি ক্লাস থেকে বেরিয়ে যায়। স্যার চলে যাওয়ায় সকল স্টুডেন্টরাই বেরিয়ে পড়ে ক্লাস থেকে। আপাতত দুটো ক্লাস অফ আছে, তাই শান্তি জেরিন ইসরাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইসরা চিন্তিত স্বরে বলল, কি হবে বলতো, কে আমার নাম দিয়েছে? জেরিন বলে ওঠে, যে দিয়েছে তাকে তো আমার একটা বিশাল বড় থ্যাঙ্কস দিতে ইচ্ছে করছে। যেটা তুই করতে পারলি না সেটা সে করে দিয়েছে। সেটাই তো সবচেয়ে বড় ঝামেলা। ভাইয়া জানলে তো, তাছাড়া বাবাও রাজি না। টাকা যেহেতু দেওয়া হয়েই গিয়েছে আর ট্যুর যেহেতু কনফার্ম, তাহলে আঙ্কেল কি রাজি করানোর দায়িত্ব আমাদের। কি বল শান্তি? একদম তাই। একটা রেস্টুরেন্টে বসে আছে সিয়ান, জিহাদ, সাজিদ। আজকে ভার্সিটি যায়নি ওরা। উদ্দেশ্য আজকে বাইরে আলাদা আড্ডা দেবে ওরা। জিহাদ বলে, তোর ইশারার ট্যুরে যাওয়ার কনফার্ম করে দিয়েছি। থ্যাঙ্কস, তোদের মতো এমন বন্ধুই তো চাই যারা দরকারে হেল্প করবে। সাজিদ অবাক হয়ে বলে ওঠে জিহাদের উদ্দেশ্যে, এই ওয়েট, কি বললি? এত দূর গড়িয়েছে সম্পর্ক? তারপর হাততালি দিয়ে বলল, বাহ বাহ বাহ, গ্রেট সিয়ান, ফাইনালি স্বীকার করলি যে তুই ওই মেয়েকে ভালোবাসিস। সিয়ান বলল, ওর সাথে আমার কোনো সম্পর্ক হয়নি রে, জাস্ট ওর প্রতি আমার কিছু একটা ফিলিংস কাজ করে, এর বেশি কিছুই না। ও আচ্ছা, তাই না? তাহলে জাস্ট ফিলিংয়ের জন্যই কি ওর ট্যুরে যাওয়া কনফার্ম করেছিস জিহাদকে দিয়ে? জিহাদ বলে ওঠে, ও বলেছে না কি হয়েছে। আমরা তো বুঝি যে আমাদের সিয়ান ফারসিয়া ইশারার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তবে যাই বলো, মেয়েটা দেখতে ভালো, অনেক শান্ত, ভদ্র, অন্য সব মেয়েদের মতো না। আমাদের সিয়ানের সাথে বেশ ভালো মানাবে, ভাবি হিসাবে একদম পারফেক্ট। সিয়ান বলে ওঠে, এই তোদের বাজে বকা বন্ধ করবি? কেন রে, বললে কি হয়? ওকে, তাহলে তোরা এসবই বল, আমি চললাম। এই কোথায় যাচ্ছিস? ভার্সিটিতেই যাচ্ছি। সাজিদ বলে, এই না বললি আজকে ক্লাস করবি না? জিহাদ সাজিদকে বলে, আরে বুঝতে পারছিস না, আমাদের ভাবিকে দেখতে যাচ্ছে। সিয়ান এসব কথায় কান্না দিয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেবে এমন সময় জিহাদ আর সাজিদ রেস্টুরেন্টের বিল মিটিয়ে দৌড় দিয়ে এলো। হাঁপাতে হাঁপাতে পড়ল, এই আমাদের ফেলে কোথায় যাচ্ছিস? হ্যাঁ। সিয়ান গাড়ি চালিয়ে চলে যেতে যেতে বলল, হেঁটে হেঁটে আয়, এটাই তোদের শাস্তি এসব উল্টাপাল্টা কথা বলার। জিহাদ চেঁচিয়ে বলল, আর সত্যি কথা তো উল্টাপাল্টা লাগবে তোমার কাছে। জিহাদ আর সাজিদ উপায় না পেয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়ল। ভার্সিটির ক্যাম্পাসে এসে গাড়ি থেকে নামতেই কয়েকটা মেয়ে সেই ঘিরে ধরল সিয়ানকে। একজন তো জড়িয়েই ধরেই পড়ল। হাই সিয়ান বেবি, হোয়াট হ্যাপেন্ড? অনেক দিন ধরেই তো তুমি পার্টিতে যাচ্ছ না। আই মিস ইউ এ লট। সব মেয়েরা এই ধরনের নানান কথাই বলতে লাগলো সিয়ানকে। আর তখনই গেটের সামনে দিয়েই ইসরা আর ওর দুই বান্ধবী মিলে ক্লাস শেষ করে বেরিয়ে যাচ্ছিল। ওদের উদ্দেশ্য এখন বাড়ি গিয়ে ইসরার বাবাকে রাজি করানো। সিয়ানকে এভাবে এত মেয়ের মাঝে থেকে ইসরা মনে মনে ভাবতে লাগল, ইস কি ঢং! তখন এত ন্যাকা সেজেছিল যেন মেয়েদের ব্যাপারে উনি খুব সেন্সিটিভ। ওই সময় ওই ছেলেটাকে কিভাবে মেরেছিল, আর এখন নিজেই মেয়েদের নিয়ে মজা আছে।
এসব ভাবতে ভাবতে ইসরা আর ওর বান্ধবীরা চলে গেল। ইসরাকে ভাবতে দেখে জেরিন জিজ্ঞেস করলো, কিরে কি ভাবছিস? বলে খেয়াল করলো ইসরা এখনো সিয়ানের দিকে তাকিয়ে আছে, তাই আবার বলল, শিয়ান ভাইয়াকে দেখেছিস? শিয়ান? ওই যে দাঁড়িয়ে আছে মেয়েদের নিয়ে, আর তোকে যে সকালে ওই শাওন নামে ছেলেটা থেকে বাঁচালো। ওনার নাম শিয়ান? হ্যাঁ, তুই জানিস না? আমি কি করে জানবো বল। ওনার নাম শিয়ান ইদরান। ওনাকে ভার্সিটিতে কে না চেনে? অনার্স থার্ড ইয়ারে পড়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলে। এক কথায় ভার্সিটির সব মেয়েরা ওনার জন্য পাগল। সকালে আমার সাথে এমন বিহেভ করছিল যেন উনি ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর এখন দেখ মেয়েদের নিয়েই পড়ে আছে। হ্যাঁ, উনি এমনই বড়লোকই ছেলে, বুঝতে পারছিস না? মেয়েদের নিয়ে পার্টি করা, ঘুরে বেড়ানো, টাইম পাস করা, এটাই ওনার কাজ। ইসরা আর কিছু বলল না, একটা রিক্সা ডেকে ওদের নিয়ে উঠে পড়লো। সিয়ানের ব্যাপারে ওর একটা বাজে ধারণা তৈরি হয়ে গেছে। এদিকে সিয়ানের এখন রীতিমতো এইসব প্রচণ্ড বিরক্ত লাগছে। সে মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে ওর গালে সজোরে একটা চড় মেরে বলল, আমার থেকে এখন থেকে দূরে থাকবে, আমি এসবের মধ্যে আর নেই। মেয়েটা গালে হাত দিয়ে নাকামি করে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমায় মারলে সিয়ান? জাস্ট শ্যাট আপ, আর একবারও ন্যাকামি করবে না। চলে যাও সবাই আমার সামনে থেকে, গেট লস্ট। বাকি মেয়েগুলো ভয়ে ভয়ে সিয়ানের থেকে দূরে চলে গেল। সিয়ান দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করছে। এই মেয়েগুলোর যখন ওকে ঘিরে ধরেছিল তখন ইসরা আর ওর বান্ধবীরা যে ওইটা দেখেছে সেটা সিয়ানের চোখে পড়েছে। ইসরা তাকানো দেখে সিয়ান বুঝে গেছে যে ইসরা এখন ওর সম্পর্কে কী ভাবছে। এসব ভাবতে ভাবতে সিয়ানের মাথাটা আরও বিগড়ে গেল। সব হয়েছে এই মেয়েগুলোর জন্য। জিহাদ এসে পড়ল, কুল সিয়ান, এত হাইফার হচ্ছিস কেন? মেয়েগুলো জাস্ট মাথাটা গরম করে দিয়েছে, চলো এখান থেকে। বলে জিহাদ আর সাজিদকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির ড্রয়িং রুমে সোফায় বসে আছে ইমানুর রহমান, তার সামনে সোফায় বসে আছে শান্তি, জেরিন আর ইসরা। বলছিলাম কি আঙ্কেল, ইশারার ট্যুরের টাকাটা কেউ একজন দিয়ে দিয়েছে। ও ট্যুরটা কনফার্ম হয়ে গেছে। ইমানুর রহমান গম্ভীর কণ্ঠে বলেন, ওকে আমরা বাইরে যেতে দিব না একা একা। কিন্তু আঙ্কেল, স্যাররা তো কিছুতেই মানছে না, বলছে যেভাবেই হোক বাড়িতে ম্যানেজ করতে। তোমাদের স্যারদেরকে বলো যে টাকাটা দিয়েছে তাকে ফিরিয়ে দিতে। স্যাররা বলেছে ট্যুর কনফার্ম হয়ে গেলে টাকা আর ফিরিয়ে দেবেই না। সঙ্গীতা বেগম ওদের সবার জন্য টি টেবিলে নাস্তা রাখতে রাখতে বলেন, আমি বলি কি, ইশারার যেহেতু ট্যুর কনফার্ম হয়ে গেছে তাহলে ওকে আটকে রেখে কি লাভ? যেতে দেওয়াটাই ভালো, ওর মনটাও ভালো হবে কোথাও থেকে ঘুরে আসলে। আর তাছাড়া শান্তি, জেরিন ওরা তো যাচ্ছেই। ইমানুর রহমান বলেন, আমি আর তুমি কি যাচ্ছি? আমরা না গেলে কি হবে? ফারাজ তো যাচ্ছে, ওর বোনকে ও দেখে রাখবে। শান্তি বলল, আঙ্কেল প্লিজ রাজি হয়ে যান না, আমরা ওকে দেখে দেখে রাখবো। জেরিনও বলল, আঙ্কেল প্লিজ প্লিজ প্লিজ। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর ইমানুর রহমান সম্মতি দেয়। ফারাজ তখনই বাড়ি ফিরে, বাবা তুমি ওকে পারমিশন দিয়ে দিলে? হ্যাঁ, এমনিতেও তো কোথাও কোনোদিন যায়নি, আর তাছাড়া তুমিও যাচ্ছ, ওর বান্ধবীরাও যাচ্ছে, তাই আমি ওকে যাওয়ার পারমিশন দিয়েছি। তাই বলে ওর ট্যুরটা কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে গেছে মানে? সঙ্গীতা বেগম বলে, সেটা তোকে বুঝতে হবে না, ফ্রেশ হয়ে খেতে আয়। ফারাজ এ নিয়ে আর ঘাটে না বেশি, রুমে চলে যায় ফ্রেশ হতে। জেরিন আর শান্তিকেও সঙ্গীতা বেগম বসিয়ে রেখেছে, বলেছে একবারে খেয়ে তারপর বিকালে যেতে। তাই ওরাও হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসে বসেছে। একসাথে সবাই লাঞ্চের পর শান্তি আর জেরিন ইসরার সাথে কিছুটা সময় কাটিয়ে বিকেলে ওরা ওদের বাসায় চলে যায়। সিয়ান ওর বন্ধুদের সাথে বাসায় আসার পর নিজের রুমে ঢুকে সশব্দে দরজা লক করে দেয়। ওদের বাসায় একজন মেড সার্ভেন্ট সানভিকে বলে, ব্যাপারটা কি আপা? ভাইয়া আজকে রাগ কইরা এমনে ঘরে ঢুকে গেল? সানভিও সেদিকে তাকিয়ে বলে, রাগ মনে হয় নাকের ডগায় নিয়ে ঘুরে ভাইয়া। বেশি সিরিয়াস কিছু নিয়ে রেগে আছে, যার জন্য বন্ধুদের নিয়ে এভাবে রুমে ঢুকে দরজা নক করে দিয়েছে। সিয়ান রুমে ঢুকে বিছানায় বসে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নেয়। জিহাদ বলে, এত রাগ নিয়ে থাকা কি আছে? তুই তো এইসব মেয়েদের প্রশ্রয় দিয়েছিস, যার জন্য এখন ওরা তোর সাথে এমন ব্যবহার করে। তোরা ওদেরকে জানিয়ে দিবি, বলে দিবি যে সিয়ান ইদ্রার নিজেকে বদলে নিয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এসব মেয়েদের নিয়ে পার্টি করে টাইম ওয়েস্ট করার মতো ইচ্ছে ওর নেই, ও এখন আর এসব করে না। সাজিদ বলে, ওকে বলে দেব,
এটাও বলবো যে আমাদের সিয়ান ইদ্রার এক রমণীর প্রেমের হাবুডুবু খাচ্ছে বলে তোমাদের আর সময় দিতে পারবে না, এবং সেই রমণীর প্রেমে পড়ার পর থেকে সিয়ান ইদ্রার নিজেকে চেঞ্জ করে নিয়েছে। শিয়ান রাগী চোখে সাজিদের দিকে তাকায়। তোকে বলেছি এতগুলো বাড়িয়ে বাড়িয়ে বলতে, যা বলেছি শুধু সেটাই বলে দিবি। জিহাদ বলল, সে সকাল থেকে তোর সাথে এখানে ওইখানে ঘুরে পেটে একবারে ইঁদুর দৌড়াচ্ছে। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, ডাইনিং এ চল, কিছু খাবো। সিয়ান বলল, আমার খাওয়ার মুড নেই, তোরা যা। তুই তো সকাল থেকে না খেয়ে আসিস, এখনো আমাদের সাথে চল, কোনো কথা নাই। এই বলে এক প্রাণ টানতে টানতে সিয়ানকে নিয়ে ডাইনিংয়ে চলে গেল। সানভি আগে থেকে ডাইনিংয়েই বসা ছিল। সাজিদের উদ্দেশ্যে বলল, ব্যাপার কি বলো তো সাজিদ ভাইয়া, আজকে ভাইয়া এত রেগে আছে কেন? আর বলো না, তোমার ভাইয়ের এতদিন যে সব মেয়েদের সাথে ঘুরতো, সে মেয়েরা আজকে এসে ওর সাথে গা ঘেঁষে কথা বলেছিল, আর সেটা আবার আমাদের হবু ভাবি ইশরা দেখে ফেলে। আর তার জন্যই সিয়ান মেয়েদের সাথে বাজে বিহেভ করে এবং মেয়েদের উপর প্রচণ্ড পরিমাণ রেগে আছে, কেননা ওনার হবু বউ তো দেখে ফেললো এতগুলো মেয়ের সাথে ওনাকে। এখন সে নিশ্চয়ই ওনাকে নিয়ে নেগেটিভ কিছু ভাবছে, এই জন্য তোমার ভাই রেগে আছে। ও আচ্ছা, তাই বলো। সিয়ান রেগে গিয়ে বলল, এই তোরা থামবি? খাবার খেতে এসেছিস, খেয়ে নে, একটা কথাও না। সাজিদ আর জিহাদ একসাথে মুখে আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেল। এর মাঝে আরও 3 দিন কেটে গেছে। এর মধ্যে ভার্সিটিতে সিয়ান আর ইসরা দেখা হয়নি। আজ রাতে ওদের ভার্সিটি থেকে ট্যুরে যাওয়ার জন্য রওনা হবে, তাই ইসরা নিজের জামা কাপড় প্যাকিং করে নিচ্ছে। রাত 10:30টায় বাস ছাড়বে। ও আর ফারাজ একসাথে ভার্সিটি গেটের সামনে গিয়ে তারপর সবার সাথে বাসে উঠবে। এখন রাত 8:30 বাজে। ফারাজ এসে ইসরার সামনে বসে বলে, প্যাকিং করেছিস? ভালোই তো, বাবা মাকে বানিয়ে নিয়েছিস। কি করব, সব সময় তো তুমিই যাও, আমাকে তো তোমরা কেউ যেতেই দাও না। আর তুমি তো যাচ্ছ, তোমার সাথে সাথে আমি থাকবো। তুই খুশি তো? ভীষণ খুশি। ফারাজ মুচকি হেসে হুশারার মাথায় হাত বুলিয়ে বলল, ওকে তাড়াতাড়ি কর, তারপর আবার রেডি হয়ে যেতে হবে। ওকে ভাইয়া। আসলে ফারাজ শাসন করলেও ইসরাকে ভীষণ ভালোবাসে। নিজের ছোট বোন তো, শাসন করলেও ভালোবাসার কোনো কমতি নেই। তবুও মেয়ে যেহেতু চিন্তা তো হয়, তাই তো একা ছাড়তে চায়নি। ফারাজেরও প্যাকিং শেষ। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশিতার সাথে কথা বলছে। আজকে রাতের আমরা ট্যুরে যাব। তোমাকে ভীষণ মিস করব। সেম, তবে 2 দিন পরে চলে আসি। আমার কাছে তো 2 দিন 2 বছর মনে হবে। আমি তো একেবারে কোথাও চলে যাচ্ছি না, মন খারাপ করো না, আমি 2 দিন পরেই চলে আসছি। ওকে। দেখো, এভাবে মন খারাপ করে থাকলে কিন্তু আমার মনও খারাপ হয়, তখন আমি ট্যুরে গিয়ে এনজয় করতে পারবো না। ওকে বাবা, মন খারাপ করছি না, এনজয় করে এসো। ইশরাও যাচ্ছে। তাই তোমরা তো ওকে যেতেই দাও না। তবে এবার ওকে নিচ্ছি। প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে ভাবলাম থাক, মানুষের জীবনে আনন্দেরও তো দরকার আছে, মনটাও তো ভালো হওয়া দরকার। অনেকদিনও কোথাও ঘুরতে চায় না, ঘুরতে গেলে ওর মনটা ভালো হবে। ভালো করেছো। আচ্ছা সাবধানে যেও, পৌঁছে একটা ফোন দেবে কেমন? রাখছি, বাই। বাই। ফারাজ আর ইশরা দুজনে বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। এখন 10টা বাজে। অলরেডি 10:30টায় বাস ছাড়বে। দুজনে রিক্সা দিয়ে এসেছে। ফারাজ এখন আর বাইকে আনেনি, কারণ বাইক আবার বাড়িতে রেখে আসার একটা ব্যাপার আছে। মোট 8টা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে। ওদের ভার্সিটি থেকে বান্দরবনের উদ্দেশ্যে 8টা বাস যাচ্ছে। এখান থেকে বান্দরবন শহরে পৌঁছতে 2.5 ঘন্টা লাগবে। তারপর আবার সেখান থেকে রুমা বাজার, তারপর যেতে আরও প্রায় 2 ঘন্টা লাগবে। শিয়ানোদের বাসের সামনে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। জিহাদ বলল, বাসে ওঠি বা সিয়ান, লেট হয়ে যাবে তো আমাদের। সিয়ান এদিক ওদিক তাকাতে তাকাতেই বলল, তোরা বাসে উঠে যা, আমি একটু পরে আসছি। সাজিদ বাঁকা হেসে বলে, ইশরাকে খুঁজছিস? সিয়ান সাজিদের কথায় পাত্তা না দিয়ে জিহাদের দিকে তাকিয়ে বলে, তুই ফার্সিয়ার ট্যুরটা কনফার্ম করেছিলি তো? আর হ্যাঁ রে বাবা, আমি নিজেই হাতে গিয়ে টাকা দিয়ে এসেছি। বলেই সামনে তাকিয়ে দেখলো ফার্সিয়া আসছে। সিয়ানকে হালকা ধাক্কা দিয়ে বলল, যাক, এতক্ষণ খুঁজেছিলাম, ওই দেখ চলে এসেছে। সিয়ান জিহাদের কথায় সামনে তাকাতেই দেখলো ফার্সিয়া আর ফারাজ আসছে। সিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফার্সিয়াকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। পরনে সাদা চুড়িদার, চুলগুলো পিঠে ছড়ানো, মুখে তেমন সাজ নেই, তবুও এতেই যেন মেয়েটাকে একদম অপসরা লাগছে। সিয়ান মুগ্ধ দৃষ্টিতে ইসরাকে দেখছে। জিহাদ ধাক্কা দিয়ে বলে, এভাবে দেখিস না ভাই, ফরাজ দেখলে তোর খবর হয়ে যাবে। জিহাদের কথায় সিয়ান হুঁশে ফেরে। জিহাদের দিকে তাকিয়ে বলল, বাসে ওঠ।
ইসরাকে আসতে দেখেই শান্তি আর জেরিন এগিয়ে এলো। শান্তি এগিয়ে এসে বলল, এতক্ষণ লাগলো তোর আসতে? সরি, রেডি হতে একটু লেট হয়ে গেল। ফারাজ বলল, তোরা বাসে উঠে যায়, একটু পরেই বাস ছাড়বে। এই বলে ফারাজ নিজের ফ্রেন্ডদের কাছে চলে গেল। টিচাররা সবাইকে চেক করে নিচ্ছে সবাই এসে পৌঁছেছে কিনা। বেশি স্টুডেন্ট হওয়ায় বাসে 2-3 সিটে 3 জন করে বসেছে। ইসরা, জেরিন আর শান্তি একসাথে বসেছে। ইসরা চুজ করেছে উইন্ডো সিট নিয়েছে। ওর এক কথা, উইন্ডো সিট ছাড়া বসবে না। এ নিয়ে শান্তির সাথে অনেকক্ষণ তর্ক করেছে। শেষে শান্তি হাল ছেড়ে দিয়ে তার পাশে মাঝখানে বসে পড়েছে। সিয়ানদের বাসের পাশাপাশি দাঁড় করানো ছিল ইসরাতের বাস। ইসরা পাশে তাকাতেই দেখলো পাশের বাস থেকে সিয়ান ঠিক ওর দিকেই তাকিয়ে আছে। ইসরা তাড়াতাড়ি করে সামনে তাকায়। কেন যেন অনিচ্ছা সত্ত্বেও ওর চোখ বারবার সিয়ানের দিকে যাচ্ছিল। এই নিয়ে কয়েকবারই চোখাচোখি হয়ে গেছে দুজনে। আর তারপর পরপরই ইসরা বারবার চোখ সরিয়ে নিয়েছে। ইসরার এমন কাণ্ডে সিয়ান হেসে দেয়। 10:40 বাজে বাস ছেড়ে দিয়েছে বান্দারবনের উদ্দেশ্যে। যদিও 10:30টায় ছাড়ার কথা ছিল, সবাই এসে পৌঁছতে আরও 10 মিনিট লেট হয়ে গেছে। স্যারেরা রাতের খাবারটা গাড়িতে দিয়ে দিয়েছে। ইসরা তেমন একটা খিদে ছিল না, তাই ও অর্ধেক খাবার খেয়েছে আর বাকি অর্ধেকটা শান্তিকে দিয়ে দিয়েছে। শান্তি বলল, এই আমি আর কত খাবো বল? তুই নিজেই অর্ধেক খেলি আর আমাকে তোর অর্ধেকটা সহ দিয়ে দিলি। তুই এমনিতেও খেতে ভালোবাসিস আর নাটক করিস না, খেয়ে নিতে পারবি। শান্তি ওর দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, আজকে আর পেটে জায়গা নেই রে দোস্ত। খেয়ে নে, পারবি, ঠিক খেয়ে নিতে পারবি। শান্তি কোনো রকমে ওই খাবারটাও খেয়েছে। খাবারটা নষ্ট হতে দেয়নি। এখন দুজনের মাঝখানে বসে ওর নাজেহাল অবস্থা। একটু নড়বার চড়বারও জায়গা নেই। এই জেরিন, একটু বের হোস না প্লিজ, আমি একটু দাঁড়াবো। চুপচাপ বসে থাক এক জায়গায়, এত উঠতে পারবো না আমি। তোরা বান্ধবী না আরো কি বলতো? একে তো একজন জোর করে খাওয়ালো আর তুই একটু বের হতেও দিচ্ছিস না। আমার ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাব এবার। ইসরা বলে ওঠে, এই না শোনা, রাগ করে না। এই জেরিন, তুই ওকে জায়গা দে তো। তারপর জেরিন উঠে দাঁড়ালো। শান্তি বেরিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর একটু থাকলে ওর দমটাই আটকে যেত। ফুল ভলিউমে বাসের গান বাজছে। ইসরার অলরেডি মাথা ধরে এসেছে। ও হই হুল্লোড়ে থাকতে পারে না, মাথা ব্যথা করছে। মাথার ব্যথায় কখন যে ঘুমিয়ে পড়েছে সে খেয়াল নেই। ঘুমিয়ে ওর মাথা পড়ে যেতে নেওয়াতে জেরিন এসে পাশে বসে ইসরার মাথাটা নিজের কাঁধে রাখে। খানিক বাদে শান্তিও এসে ঘুমিয়ে পড়ে। জেরিনের এবার রীতিমতো বিরক্ত লাগছে। ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওর চোখে ঘুম নেই। তাই ফোন হাতে নিয়ে ফোন চালানো শুরু করে। সিয়ানদের বাসে সবাই হই হুল্লোড় করছে, নাচছে, কিন্তু সিয়ান এক মনে বসে বসে ফোন স্ক্রল করছে। জিহাদ এসে বলল, কিরে সিয়ান, সবাই এনার্জি করছে, তুই এখানে একা একা বসে কি করছিস? চল আমাদের সাথে। না রে, তোরা যা, এনজয় কর, আমাকে একটু একা থাকতে দে। সাজিদ এসে বলে, তোমার কোনো কথা শুনছি না, চলো আমাদের সাথে, এনজয় করবে চলো। বলে টানতে টানতে শিয়ানকে সবার মাঝে নিয়ে যায়। মধ্যরাতে ঘুম ভেঙে যায় ইসরার। তাকে দেখে জেরিনও ঘুমিয়ে পড়েছে, ওর হাতে ফোন। ইসরা জেরিন ওর ফোনটা ওর ব্যাগে ঢুকিয়ে রেখে দেয়। নিজের ফোন অন করে টাইম দেখে নেয়। রাত প্রায় 12:30 বাজে। গাড়ি চলছে তার আপন গতিতে। ইসরা বাইরে তাকিয়ে হাইওয়েতে দোকানগুলোর দিকে তাকিয়ে জায়গার নাম বোঝার চেষ্টা করে। বান্দারবন এরিয়া এখন ওরা। ইসরা বাইরে তাকিয়ে প্রকৃতির হাওয়া নিচ্ছে। আকাশও কালো করে আছে। বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এই বর্ষায় বান্দারবনের পাহাড়ের সৌন্দর্য অপরূপ লাগে। রুমায় পৌঁছানোর অপেক্ষায় আছে ইসরা। এই প্রথম সে বান্দারবন এসেছে। প্রথম কাছ থেকে পাহাড় দেখছে। শুনেছে এই বর্ষায় পাহাড়ের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে ওঠে। সাথে ঝর্ণা, মেঘ সবকিছু মিলিয়ে আলাদা সবুজ সমাহারে রূপ নেয় বান্দারবন। এভাবেই কেটে যায় আরও 2 ঘন্টা। রুমা উপজেলায় ঢুকে পড়েছে ওরা। বেশ কিছুক্ষণ আগে শান্তির ঘুম ভেঙেছে। দুজন মিলে গল্প করছে আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে। যদিও রাতের বেলা তবুও পাহাড় দেখা যায়। রাত 3টে বাজে। গাড়ি থেমেছে বেশ কিছুক্ষণ আগে। ওরা এখন রুমা বাজারের রিসোর্টে হিলটনে উঠেছে। পুরো রিসোর্টটাই ওদের ভার্সিটির জন্য বুক করা হয়েছে। সবাই এখন এখানে রেস্ট নিবে। তারপর ভোরবেলা ওরা সকালের নাস্তা করে রওনা দিবে রিজুক ঝর্ণার উদ্দেশ্যে। রুমে ঢুকেই বিছানায় গায়ে দেয় ইসরা, শান্তি, জেরিন।
তিনজনেরই কোমর ব্যথা করছে। খানিক বাদে ভোরের আলো ফুটতে শুরু করে। ইসরা রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ব্যালকনির একপাশে দোলনা আছে। ইসরা সেখানে গিয়ে বসে পড়ে। সামনের দিকটা মেঘে ঢেকে আছে। ধীরে ধীরে আলো বাড়তে শুরু করে। শান্তি আর জেরিনও খানিক বাদে এসে বসে। ওরা তিনজনে একসাথে এই মেঘ পাহাড়ের ভিউ উপভোগ করছে। সকাল 6টা। তার কিছুক্ষণ পরে টিচাররা ডাকতে শুরু করে সকালে নাস্তার জন্য। তিন বান্ধবী মিলে বেরিয়ে পড়ে। রিসোর্টের আশপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছে আর বিভিন্ন ফটো তুলছে। খানিকটা দূর থেকে সিয়ান ইশারার আনন্দ দেখছে। মুচকি হেসে নিজের ক্যামেরা দিয়ে কিছু ফটো তুলে নিল সিয়ান। খানিক বাদেই ফারাজ ইসরাদের কাছে এসে বলে, অনেকক্ষণ তো হলো ইশরা, চলো নাস্তা করে নিবি, তারপরে তো আবার আমাদের বেরোতে হবে। ওদের নাস্তা করা শেষ। ওরা সাঙ্গু নদীর পাড়ে গিয়ে পৌঁছালো। এখান থেকেই ওরা বোটে করে যাবে। ইসরা ও আর ওর বান্ধবীরা ভীষণ এক্সাইটেড, কারণ প্রথম ওরা এভাবে পাহাড়ি নদীতে নৌকো দিয়ে ঘুরবে। ওরা সবাই একে একে নৌকোয় উঠে পড়লো। বেশ অনেকগুলো নৌকো একসাথে রওনা দিল। নৌকোগুলো ওদের জন্য আগে থেকেই ভাড়া করে রেখেছিল। নৌকোয় উঠে ওরা বেশ অনেকগুলো পিক তুলে নিল। বর্ষায় সাঙ্গু নদীর পানি সারা বছরের তুলনায় বেশি থাকে, সাথে অনেক বেশি স্রোত, যার জন্য নৌকো অনেক বেশি করে তুলছে। প্রায় ঘন্টা দেড়েকে নৌকো জার্নি শেষ করে ওরা এসে সাঙ্গুর একপারে নামলো। এখান থেকে ট্রেকিংয়ের পরে রিজুক ঝর্ণায় যেতে হবে ওদের। পাহাড়ি রাস্তায় ট্রেকিংয়ের জন্য খুবই এক্সাইটেড ওরা সবাই মিলে রিজুক ঝর্ণায় যাওয়ার জন্য পা বাড়ালো। পাহাড়ের উঁচু নিচু রাস্তায় পাহাড়ি এই ট্রেকিংয়ের পথটা বেশ চিকন এবং বৃষ্টি হওয়ার কারণে অনেক পিছলে আছে। চারপাশে অনেক ঝোপঝাড়। তাছাড়া এই পাহাড়ের রাস্তাটা অনেকটা রিস্কে, কারণ পা একবার এদিক ওদিক হয়ে গেলে একদম পাহাড়ের নিচে চলে যাবে। জেরিনার শান্তির হাত ধরে খুব সাবধানে ভয়ে ভয়ে পা বাড়াচ্ছে ইসরা। টিচাররা সবাইকে বলে দিয়েছে সাবধানে যেতে, আবার এটাও বলে দিয়েছে কারো যদি ট্রেকিংয়ের সমস্যা হয় তাহলে সে নৌকোয় থাকতে পারে। কিন্তু সবাই খুব এক্সাইটেড ট্রেকিংয়ের জন্য, তাই সবাই পা বাড়ালো পাহাড়ে। সবার থেকে বেশ খানিকটা পেছনে পড়ে আছে শান্তি, জেরিন আর ইসরা। তাদের থেকে আরও অনেকটা সামনে সিয়ান আর ওর বন্ধুরা। জেরিন বলছে, আমার ভয় করছে রে শান্তি, আমি আর যাব না। আরে এতটা পথ এলি, এখন চলে যাবি বললেই তো হবে না। ইসরারও ভীষণ ভয় লাগছে। ভয়ে ভয়ে পা বাড়াতেই হঠাৎ করে পা স্লিপ করে ইসরা পড়ে যেতে নেয়। সাথে সাথেই জেরিন ওকে টেনে তোলার চেষ্টা করে। ইসরা কোনো রকমের ঝোপঝাড়ের পাতালতা শিকড় আঁকড়ে ধরে চলে আছে। এখান থেকে পড়ে গেলে একদম নিচে চলে যাবে। ইসরা ভীষণ জোরে চিৎকার করছে। শান্তি কোনো উপায় না পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে, হেল্প হেল্প। ততক্ষণে সিয়ান জিহাদরা অনেকটা চলে গেছে, কিন্তু সিয়ানের মনে হচ্ছে কোথাও থেকে কেউ বাঁচানোর জন্য বলছে। সিয়ানের পা থেমে যায়। জিহাদ বলে, কিরে দাঁড়িয়ে পড়লি কেন? কারো চিৎকারের আওয়াজ মনে হলো না? আর এখানে কি চলবে বলে শুনছি, তুই চল। সিয়ান জিহাদের কথা কোনো পাত্তা না দিয়ে উল্টো দিকে ঘুরে দৌড় দিল। অনেকটা পথ আসতেই দেখলো শান্তি আর জেরিনকে। কাছাকাছি আসতেই ইসরার গলার আওয়াজটা ওর ভালোভাবে কানে গেল। নিচে তাকাতেই দেখলো ইসরাকে। তাড়াতাড়ি এসে জেরিনকে বলল, দেখি সরো। ইসরা সামনাসামনি বসে ওকে হাত ধরে টেনে তুলল। এতটা সময় ঝুলে থাকায় ও সারা শরীর ব্যথা করছে, ঠিকমতো দাঁড়াতে পারছে না ও। সিয়ান ওকে ধরে আছে। সিয়ানের চোখ রাগে অসম্ভব লাল হয়ে আছে। রাগে ও সারা শরীর কাঁপছে। ইসরা বুঝতে পারছে সিয়ান অনেক রেগে আছে। সিয়ানের চোখের দিকে তাকাতে ভয় পাচ্ছে ও। সিয়ান চেঁচিয়ে বলে উঠল, কেয়ারফুলি চলতে পারো না? আর একটু এদিক ওদিক হলে কি হতো ভাবতে পারছো? বুঝতে পারছো কিছু তুমি? সিয়ানের ধমকে ইসরা এবার কেঁদেই দিল। জেরিন আর শান্তি চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। জিহাদ আর সাজি দৌড়ে এতক্ষণে এখানে চলে এসেছে। ইসরার হাতে পায়ে কয়েকটা জায়গায় কেটে গেছে। সিয়ান পকেট থেকে কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করলো। সাজিদের হাতে পানির বোতল ছিল। সিয়ান বোতলটা দিতে বলতেই ও বোতলটা এঁকে দেয়। সিয়ান ইসরার ক্ষত জায়গায় লেগে থাকা ময়লাগুলো পানি দিয়ে ধুয়ে দেয়। তারপর পাশের ঝোপঝাড় থেকে কয়েকটা পাতা ছিঁড়ে ক্ষতস্থানে লাগাতেই কিছুক্ষণের মধ্যে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায়। সিয়ান ব্যান্ডেজ লাগাতে নিতেই ইসরা ধীর স্বরে বলে, আমাকে দিন, আমি পারবো। কতটা নিজের প্রতি খেয়াল রাখতে পারো সেটা দেখতেই পাচ্ছি। এত বড় মেয়ে হয়েছো অথচ এখনো কেয়ারফুলি চলতে পারে না। ইসরা আর কিছু বলে না। ব্যান্ডেজ লাগানো শেষে ইসরা হাত ধরে সিয়ান নিজের সাথে ওকে নিয়ে গেল। ইসরা এখনো অবাক হয়ে সিয়ানের দিকে তাকিয়ে আছে।
সিয়ানের কাণ্ডে জিহাদ আর সাজিদ হাসতে হাসতে ওদের পেছন পেছন যেতে লাগলো। শান্তি আর জেন খুব ভয় পেয়ে গেছে। ফারাজ যদি একবার এসব জানতে পারে ওদের আর রক্ষে নেই। এসব ভাবতে ভাবতে ওরাও আবার হাঁটা শুরু করলো। প্রায় 1 ঘন্টার ট্রেকিং শেষ করে ওরা এসে পৌঁছালো রিজুক ঝর্ণার সামনে। 300 ফুট উচ্চতা থেকে পাথুরে পাহাড়ের গা বেয়ে প্রবাহিত হচ্ছে। ভার্সিটি ছেলেমেয়েরা কম বেশি সবাই ঝর্ণার প্রাণী স্বচ্ছ পানিতে এনজয় করছে। তবে এসব থেকে বেশ কিছুটা দূরেই পাথরের উপর বসে আছে জেনি, শান্তি আর ইসরা। একটু আগের হাত পায়ে ব্যথা, যার কারণে তেমন একটা এনার্জি ওর নেই। তার উপর আবার এতটা পথ ট্রেকিং করে এসেছে। কিছুক্ষণ পর জেরিন আর শান্তি চলে যায় ঝর্ণার কাছে। ইসরাকেও বলেছিল যেতে, কিন্তু ইসরা যায়নি। একপাশে বসে বসেই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎই ওর পানির পিপাসা পায়, কিন্তু ও তো পানি আনতে ভুলে গেছে। অনেকক্ষণ ধরে ভাবছে কিভাবে কি করবে। সিয়ানের হঠাৎ চোখ যায় ইসরার উপর। মেয়েটাকে কেমন যেন অস্থির লাগছে, হয়তোবা কিছু প্রয়োজন। তা ভেবেই ইসরার কাছে যায় সিয়ান। ডু ইউ নিড এনিথিং? সিয়ানের কথায় ওর দিকে তাকালো ইসরা। প্রত্যুত্তরে ইসরা কিছু বলল না। কিছু লাগবে তোমার? আমাকে বলো। আরও বেশ খানিকক্ষণ চুপ থাকার পর ইসরা সিয়ানকে বলে, আসলে খুব পানি পিপাসা পেয়েছিল, আমি পানি আনতে ভুলে গিয়েছি। ওয়েট এ মিনিট, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বলে সিয়ান চলে গেল। খানিক বাদে ফিরে আসলো 1 বোতল পানি নিয়ে। নাও এটা, এই ঝর্ণার ঝিরির ঝিরি পানি। আই হোপ ভালো লাগবে তোমার, খেয়ে নাও। ইসরা পানির বোতলে নিয়ে পানির বোতলটা খুলে পানি খেয়ে নেয়। আসলেই এবার বেশ আরাম পাচ্ছে ও, কারণ ঝর্ণার ঝিরির পানির অনেক ঠান্ডা, অনেক ভালো লাগছে এখনো। পানিটা খাওয়া শেষ করে সিয়ানের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। ওয়েলকাম, বাট তুমি কি এখানে বসে থাকবে? সবাই এনজয় করছে তো, ওখানে চলো। না মানে, ট্যুরে এসেছো, এনজয় করবেন, এটা হয় নাকি? চলো চলো। বলেই ওর হাত ধরে টেনে নিয়ে গেল। প্রায় ঘন্টাখানেক ওরা রিজুক ঝর্ণায় কাটালো। সবাই কম বেশি ভিজে একাকার। এখন এখানে চেঞ্জ করারও কোনো জায়গা নেই, তাই বাধ্য হয়েই সবাই ভেজা কাপড় নিয়েই আবার নৌকায় উঠল। দুপুরের দিকে এসে ওরা আবার রিসর্টে উঠল। রিসর্টে এসে জামা কাপড় পাল্টে দুপুরের লাঞ্চ সেরে নিল। তারপর আবার বাসে করে রওনা দিল নতুন গন্তব্যে। উদ্দেশ্য এবার খাঞ্চি। তবে থানচিতে পৌঁছানোর আগে ওরা কিছুক্ষণের জন্য চিম্বুক পাহাড়ে থামবে। সেখানে কিছু সময় কাটিয়ে তারপর আবার রওনা দেবে থানচির উদ্দেশ্যে। চিম্বুকে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সূর্যাস্ত দেখা, কারণ চিম্বুকের ভিউ পয়েন্ট থেকে বান্দারবনের সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা যায়। সূর্য অনেক আগেই পশ্চিমে হেলে পড়েছে। দুপাশে অনেক দূর অবধি সারি সারি পাহাড় দেখা যাচ্ছে। তার মাঝখান দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাস চলছে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর ওরা এসে পৌঁছলো চিম্বুক পাহাড়ের সামনে। নেবেই সবাই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেল। সেখানে 2 পাশে ছোট 2টা ভিউ পয়েন্ট আছে, আর মাঝখান দিয়ে নিচে নেমে গেল সামনে বড় একটা গোল ভিউ পয়েন্ট। এই পাহাড়ি রাস্তার আশেপাশে অনেক ফলের দোকান আছে। অনেক সেখানে পাহাড়ি ফল মূল কিনে খাচ্ছে। জেরিন, শান্তি আর ইসলাম মূল ভিউ পয়েন্টের মধ্যে এসে দাঁড়িয়েছে। এখানে আরও অনেক স্টুডেন্টরাই আছে, তবে ওরা সবার থেকে একটু দূরে এসে দাঁড়িয়েছে। এই পাশটা থেকে মোটামুটি ভালোই সূর্যাস্ত দেখা যাচ্ছে। ওরা 3 বান্ধবী মিলে অনেক পিক তোলে নেয়। পুরোটা সময় সিয়ান ইসরাকে লক্ষ্য করে যাচ্ছে। মেয়েটার হাসি খুশি মুখটা দেখে ওর ভীষণ ভালো লাগছে। সূর্য পুরোপুরি ডুবে গেছে। এখন ওদের আবার বাসে করে রওনা দেওয়ার পালা। ফারাজ এসে ইসরাকে বলল, চল, বাসে উঠতে হবে তো আবার। আবার 1.5 ঘন্টা জার্নি শেষে ওরা এসে পৌঁছলো থানচির বনবিলাস হিল রিসোর্টে। মোটামুটি বেস্ট একটা রিসোর্ট। রিসোর্টের প্রতিটা কটেজ পাহাড়ের গায়ে গায়ে বসানো, পুরোটা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে। রিসোর্টটা ওদের সবারই খুব ভালো লেগেছে। এটাতে একটা পাহাড় আর মেঘের ন্যাচারাল ফিল পাওয়া যায়। সাথে গাছপালা, ফুলের বাগান তো আছে। রাত 9টা বাজে। সব স্টুডেন্টরা এই রিসোর্টের রেস্টুরেন্টে বসে ডিনার করে নিল। ডিনার শেষে সবাই সবার রুমে চলে গেল। সারাদিনের ধকলে শান্তি আর জেরিন বিছানা শুতেই ঘুমিয়ে গেল, কিন্তু ইসরার এখনো চোখে ঘুম আসছে না। ইসলাম রুমের ব্যালকনির দরজা খুলে সেখানে গিয়ে দাঁড়ালো। পাহাড়ের অনেকটা উঁচু সাইডে ওদের কটেজটা। এখান থেকে সামনে অনেকগুলো পাহাড় দেখা যায়। ইসরা ব্যালকনি রেলিং ঘেঁষে দাঁড়ালো। আকাশে অনেক বড় একটা চাঁদ উঠেছে, আর সেই চাঁদের জ্যোৎস্নায় সামনের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের আলোতে পাহাড়ি এলাকার সৌন্দর্য আরও বেশি অমায়িক লাগছে। হালকা বাতাসে ইসরা লম্বা চুলগুলো উঠছে।
ইসরার বেশ লাগছে এখানে থাকতে। মনে হচ্ছে এখানেই যদি সারাটা জীবন কাটানো যেত। ওর ব্যালকনি থেকে সামান্য কিছুটা দূরে সিয়ানের কটেজ। সিয়ান বেডে শুয়েছিল। বাতাস আসার জন্য বেড সাইডে জানলাটা খুলে দিতেই ওর চোখ পড়ল ইসরার দিকে। মেয়েটাকে চাঁদের আলোয় আরো বেশি মায়াবী লাগছে, সাথে ওর লম্বা চুলগুলো উঠছে। ইসরা প্রকৃতি দেখতে দেখতে মুচকি হাসলো। সেদিকে তাকিয়ে আনমনে হেসে উঠল শিয়ান। মেয়েটার এই হাসি ওর সারা হৃদয় তোলপাড় করে দিচ্ছে। মেয়েটা যে ওর জীবনটাই পুরো বদলে দিল। যে সিয়ান কখনো কোনো মেয়েকে ভালোবাসার নজরেই দেখেনি, সেই সিয়ান এখন একটা মেয়ের প্রেমে পড়েছে। এই মেয়েটা এখন ওর হৃদয়ের সবটা জুড়ে রয়েছে। পাশ থেকে জিহাদ উঠে বসে দেখে সিয়ান বাইরে তাকিয়ে আছে। সিয়ানের দৃষ্টি অনুসরণ করে তাকাতে দেখলো ইসরাকে। ব্যাপারটা বুঝতে পেরে সিয়ানের দিকে তাকিয়ে পড়ল। খুব বেশি ভালোবাসি না ওকে? সিয়ান বালিশটা বুকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ ভীষণ। যাক, অবশেষে তাহলে স্বীকার করলি তুই ভালোবাসিস। সিয়ান কিছু না বলে ইসরার দিকে তাকিয়ে শুধু হাসলো। জিহাদ বলল, ফরাজ জানলে কি হবে তো? জানবে না। আচ্ছা, তুই একটু বলে দিস ওকে যা ভালোবাসিস। সিয়ান মাথা নাড়ল, যার অর্থ না। যা হোক বলে দিস, দেরি করিস না। ওকে, গুড নাইট। বাবিকে দেখতে থাক, আমি ঘুমিয়ে গেলাম। বলে জিহাদ পেছন ফিরে শুয়ে পড়ল। সাজিদ অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। ইসরাকে দেখতে দেখতে একসময় সিয়ানও ঘুমিয়ে গেল। ভোরের আলো ফুটেছে। ঘুম ভেঙে গেল ইসরার। রাতে ভালো করে ঘুম হয়নি। একেই অনেক রাত করে ঘুমিয়েছিল, তার উপর এখনই আবার ঘুমটা ভেঙে গেল। খানিকটা বিরক্ত হলো। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো ঘুমানোর জন্য, কিন্তু ঘুম আর এলো না চোখে। তাই উঠে বসে গায়ে ওড়না জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। রাতের কুচকানো জামাটা পাল্টে একটা অফ হোয়াইট কালারে চুড়িদার পরে নিল। ফ্রেশ হয়ে এসে ভাবলো রিসর্টের আশেপাশটা একটু ঘুরে দেখা যাক, কারণ কাল তো অনেক রাত করে এসেছিল, তেমন একটা ভালোভাবে দেখতে পায়নি। তাই এখনও রিসর্টের ভেতরটা ঘুরে দেখবে বলে ঠিক করলো। শান্তিয়া জেরিনকে না ডেকেই দরজাটা লাগিয়ে বেরিয়ে পড়লো। কটেজ থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সিঁড়ির বিভিন্ন পাশে আরও কয়েকটা কটেজও আছে। পুরো রিসোর্টটাই মোটামুটি ঘুরে দেখলো। অনেক বড় রিসোর্টটা। সিয়ানদের কটেজের পাশে একটা ভিউ পয়েন্টের জায়গা। ওইখান থেকে অনেক সুন্দর সূর্যোদয় দেখা যায়। সূর্য এখনো ওঠেনি, এখনো ভোরের হালকা আলো। ইসরা হাঁটতে হাঁটতে গিয়ে সিয়ানদের কটেজের পাশের ভিউ পয়েন্টটাতে দাঁড়ালো। অনেক বাতাস বইছে, সাথে মেঘেরা বেশি বেশি বেড়াচ্ছে আর ওর গা ছুঁয়ে যাচ্ছে। ওর মনে হচ্ছে ও মেঘের রাজ্যে ভেসে আছে। সেটা এতদিন ওর ড্রিম ছিল, সেটা এখন পূরণ হলো। ফাইনালি ও মেঘ ছুঁতে পেরেছে। বেশ কিছুক্ষণ বাদে সূর্য উঠতে লাগলো। সেই সূর্যোদয় দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর ছিল। ইসরা সকালটা দারুণভাবে উপভোগ করেছে। সকালবেলা জিহাদের ঘুম ভেঙে ব্যালকনিতে দাঁড়াতে দেখলো ইসরা এখানে দাঁড়িয়ে আছে। সাথে সাথে রুমে এসেই সিয়ানকে ডেকে তুলল। ওই সিয়ান, উঠ না। সিয়ান পাশ ফিরে শুয়ে ঘুমের ঘোরে বলল, এত ডাকাডাকি করছিস কেন? কাল রাতে এমনিতেই অনেক দেরি করে ঘুমিয়েছিলাম, এখন একটু ঘুমাতে দে, পরে ঘুমাস। ইসরার কথা শুনতে চট করে বসে পড়ল সিয়ান। কাল রাতেই জিহাদের বলার পর ও ভেবে নিয়েছিল সুযোগ পেলেই ইসরাকে ওর মনের কথা জানিয়ে দেবে। ইসরা এখন এখানে একা আছে, তাই ও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটা শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। ইসরা এখনো দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। সিয়ান এগিয়ে গেল, ইসরার কাছাকাছি গিয়ে পেছন থেকে ডাক দিল, গুড মর্নিং মিস ফার্সিয়া। ফার্সিয়া নামে কাউকে ডাকতে শুনে ইসরা একটু চমকে গেল, কেননা ওকে সবাই ইসরা বলেই ডাকে। ফার্সিয়া নামটা শুনেও একটু অবাক হলো। তৎক্ষণাৎ পেছন ফিরে তাকালো। সিয়ানকে দেখেও খানিকটা অবাকই হলো। এই সকালবেলা সিয়ানকে এখানে একদমই আশা করেনিও। সিয়ান এগিয়ে এসে পড়ল, কেমন আছো এখন? হাত পায়ের ব্যথা কি এখনো আছে? ওষুধ খেয়েছিলে? এখন তেমন একটা ব্যথা নেই। ফার্সিয়া। জি বলুন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। সিয়ান ফার্সিয়ার আর একটু কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল, জীবনে প্রথম যেদিন তোমায় দেখেছি সেদিনই মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হয়েছিল। জানি না এই অনুভূতির নাম কি, হয়তো ভালোবাসা। তোমাকে দেখার পর আমি সম্পূর্ণ বদলে গেছি। তুমি আমার জীবনটা বদলে দিয়েছ। তোমার হাসি মুখ দেখলে মনে অন্যরকম একটা শান্তি লাগে, অন্যরকম অনুভূতি হয়। তোমার তাকানো আমার হৃদয়কে ঝলসে দেয়। হয়তো এটাই ভালোবাসা, এটাই প্রেম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ফার্সিয়া, আই লাভ ইউ। যে সিয়ান ইদ্রার কখনো কোনো মেয়েকে ভালোবাসিনি, কারো প্রেমে পড়েনি, সে মানুষটা জীবনে প্রথমবারের মতো কোনো মেয়ের প্রেমে পড়লো, কোনো মেয়েকে ভালোবাসলো, আর সেই মেয়েটা হলে তুমি।
বলে ফার্সিয়ার উত্তরের অপেক্ষায় ওর দিকে তাকালো। সিয়ানের কথাগুলো শোনার পর ইসরার অদ্ভুত ফিলিংস হচ্ছে, যার কারণে ওর হাত পা মৃদু কাঁপছে। এটা কি শুনলো? সিয়ান ওকে ভালোবাসে? পর মুহূর্তেই মনে হলো সেদিনের কথা। ভাবতেই আবার মনে হয়ে গেল যে সিয়ান একটা বাজে ছেলে, হাজারো মেয়েদের সাথে ঘুরে বেড়ায়। ইসরা নিজেকে স্বাভাবিক করে শক্ত কণ্ঠে বলল, সরি ভাইয়া, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। সিয়ান হতাশ চোখে ফার্সিয়া যাওয়ার দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ আগেই ওরা সবাই রওনা দিয়েছে বাকলাই ক্যাম্পের দিকে। সেখান থেকেই পায়ে হেঁটে ট্রেকিং করে ওরা জাদিপাই ঝর্ণায় যাবে। সবাই খুবই এক্সাইটেড, কারণ এই ঝর্ণা ট্রেকিং করতে বাকলাই ক্যাম্প থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টার সময় লাগবে। ঘন্টা দেড়েকের মাথায় এসে ওরা সবাই পৌঁছালো বাকলাই ক্যাম্পে। সেখানে নেম এন্ট্রি করিয়ে তারপরই ট্রেকিংয়ে যেতে হয়। সবার নাম এন্ট্রি করা হয়ে গেলে সবাই মিলে একসাথে রওনা দেয় ঝর্ণার রানী জাদপাইয়ের ট্রেকিংয়ে। আজকে ইসরা ফারাজের সাথে যাচ্ছে। কালকে বেশিক্ষণ দেরি করে একা একা যাওয়ার কারণেই ফারাজ ওকে বকেছিল, তাই আজকে ফারাজ নিজের সাথে করে ওকে নিয়ে যাচ্ছে। সকালে সিয়ানের বলা কথাটাই সেই সময় থেকে এখনো অবধি ইসরার মাথায় ঘুরপাক আছে। ছেলেটা ওকে ভালোবাসতো আর ও সেটা বুঝতে পারেনি। ইসরা ভেবে যাচ্ছে, হাজারো মেয়ে নিয়ে ঘুরতে অথচ বলে কিনা কখনো কাউকে ভালোবাসেনি। এসব ছেলেদের কাজই এটা, মেয়েদের সামনে গিয়ে বলবে তুমি আমার প্রথম ভালোবাসা। যাই হোক, এসবে কখনোই নিজেকে জড়াস না ইসরা, তোর লাইফটাই বরবাদ হয়ে যাবে। ভাবতে ভাবতে ইসরা পা পিছলে যেতে নেয়। সঙ্গে সঙ্গে ফারাজ জোরে হাত ধরে টেনে নিয়ে ওকে দাঁড় করায়। দেখে হাঁটবি তো, মন কোথায় থাকে তোর? সরি ভাইয়া। এই জন্যই তোকে আনতে চাইনি, তুই নিজের খেয়াল নিজে রাখতে পারিস না। সরি ভাইয়া, আর এমন হবে না। বাকিটা পথ ফারাজ হাত ধরেই ওকে নিয়ে যায়। 4-5 ঘন্টা ধরে ট্রেকিং করতে করতে একদম হাঁপিয়ে উঠেছে ইসরা। পা একদম ব্যথা হয়ে গেছে ওর। ঝর্ণা অবধি আস্তে আস্তেই একদম ঘেমে নিয়ে ওর অবস্থা একাকার। এখানে এসে ইসরা ওর বান্ধবীদের কাছে চলে যায়। সবাই মিলে একসাথে ঝর্ণার নিচে একটা পাথরের উপর বসে পড়ে। গতকাল ইসরা অতটা না ভিজলেও আজকে ইচ্ছে মতো ভিজেছে, কারণ এতটা পথ আসার পর ওর শরীরটা পুরো ক্লান্ত হয়ে ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এখন ঝর্ণার এই ঠান্ডা পানিতে শরীর ভেজাতে পেরে ওর ক্লান্তি ভাবটা কেটে যাচ্ছে। সবাই অনেকক্ষণ এনজয় করার পর ওরা আবার রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। আজকে ইসরা অনেকগুলো বোতল নিয়ে এসেছিল। আসার পথে ঝিরি থেকে পানি নিয়ে তারপরে যায়। এই ঝিরির পানিগুলো একদম ফ্রেশ আর অনেক ঠান্ডা। কালকে খাওয়ার পরেই ইসরার ভালো লেগেছে। পৌঁছতে পৌঁছতে ওদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। দুপুরের লাঞ্চটা ওরা গাড়িতে সেরে নেয়। তাই সূর্যাস্ত উপভোগ করার জন্য রিসোর্ট থেকে কিছুটা সামনে হেঁটে গেলে একটা ভিউ পয়েন্ট, সেখান থেকে ওরা সবাই সূর্যাস্ত দেখবে বলে ঠিক করে। সকালের পর সিয়ান আর একবারও ইসরাকে দেখেনি। ইসরাকে না দেখতে পেয়ে সিয়ান অস্থির হয়ে ওঠে। সকালে যাওয়ার পর থেকে ইসরা লুকিয়ে লুকিয়ে চলছে সিয়ানের থেকে, এমনভাবে চলছে যেন সিয়ানের সামনে না পড়ে। সিয়ানের সব কিছুই বিরক্ত লাগছে। মেয়েটা এভাবে ওকে এড়িয়ে চলছে কেন? মেয়েটা তো জানে ও তাকে ভালোবাসে, তারপরেও কেন এমন করছে? ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এইসব ভাবছে সিয়ান। আজকের পুরো দিনটাই ওর বাজে কেটেছে, একটু এনজয় করতে পারেনি ভালোভাবে। সকাল থেকেই মুডটা অফ হয়ে আছে। জিহাদ ওর মুডটা অনেকবার ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়ে এখন আর চেষ্টা করছে না। ও আর সাজিদ নিজেদের মতো ঘোরাঘুরি করছে। রাত 8টা নাগাদ বাসে উঠেছে ওরা। এই দুদিনের ট্যুরে ওরা দারুণ এনজয় করেছে। এখান থেকে ওদের বাড়ি পৌঁছতে প্রায় 4 ঘন্টার মতো লেগে যাবে। রাতের খাবারটা ওদের গাড়িতেই দিয়ে দেবে। গাড়িতে ওঠার পরেও ইসরা সেই সকালের কথাগুলো ভেবে যাচ্ছে। সেগুলো যেন ওর মাথা থেকেই বেরোচ্ছে না। জেরিন বলে ওঠে, কি ব্যাপার বলতো ইশারা? সারা দিন দেখছি কিছু একটা নিয়ে ভেবেই চলছিস, ব্যাপারে কি বলতো? ইসরা প্রথমে বলতে চায় না, এড়িয়ে যেতে চায়, কিন্তু জেরিন আর শান্তি চাপে পড়ে শেষে ওদেরকে সবটা বলে। ইসরা যেটা করেছে ওরাও তার পক্ষে, কারণ সেদিন ওরা ইসরার সাথে ছিল, দেখেছিল সিয়ানের সাথে মেয়েগুলোকে। তাছাড়া পুরো ভার্সিটিতে সবাই মোটামুটি জানে সিয়ান কেমন ছেলে। ও যে মেয়েদের নিয়ে নাইট ক্লাবে যায়, পার্টি করে, একসঙ্গে অনেকগুলো মেয়েকে নিয়ে ঘুরে, এইগুলো ভার্সিটির কারোরই অজানা নয়। তাই এমন একটা ছেলে থেকে দূরে থাকতেই বলে ইসরাকে ওরা। ভালোই করেছিস, একসেপ্ট করিসনি। যাই হোক, এই নিয়ে আর ভাবিস না, বাদ দে। ইসরা কিছু না বলে বাসের সিটে মাথা এলিয়ে দেয়। ওর ভীষণ ঘুম পাচ্ছে, কারণ সকাল থেকে অনেক ধকল গেছে ওর উপর দিয়ে। আসা যাওয়া মিলিয়ে প্রায় 9-10 ঘন্টার ট্রেকিং প্লাস গাড়িতে আরও 2-3 ঘন্টা জার্নি। ও অনেক টায়ার্ড হয়ে গেছে। রাতের খাবার খাওয়ার পরপরই প্রায় সব স্টুডেন্টরাই কম বেশি ঘুমাচ্ছে বাসে।
ইসরা বাসের সিটে মাথা এলিয়ে দিতেই ঘুমিয়ে যায়। বাস চট্টগ্রামে আসার পর ওদের ঘুম ভাঙে। জেরিন উঠে ইসরাকে ডাকতে থাকে। এই সারা ওঠ, দেখ আমরা চিটাগাঙ্গে চলে এসেছি। মাত্রই ঘুম ভাঙে বলে ইসরা জেরিনের কথায় আগা মাথা কিছুই বুঝতে পারছে না। জেরিন ফের বলে, নামতে হবে না, আমরা ভার্সিটির সামনেই চলে এসেছি। কিছু সেকেন্ড যেতেই ইসরা হুঁশে ফিরে তাড়াতাড়ি করে বাস থেকে নামে। ফারাজ এসে ইসরার ব্যাগ হাতে নেয়। ইসরার এখনো চোখে ঘুম, ওর হাঁটতে কষ্ট হচ্ছে। তাই ফারাজ ভাবলো একটা গাড়ি নেওয়া গেলে ভালো হতো। রাত প্রায় 1টা বাজে, তাই রাস্তায় তেমন একটা গাড়ি নেই। কম বেশ অনেকেই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। ইসরা এদিকে ঘুমে ঢুলছে, ফারাজের কাঁধে মাথা দিয়ে বসে আছে। মিনিট 5 যেতেই ওদের সামনে একটা রিক্সা আসায় তাড়াতাড়ি করে ফারাজ ইসরাকে নিয়ে রিক্সায় উঠে বাড়িতে চলে যায়। আরও 2-3 দিন কেটে গেছে। এই কয়েকদিনে ইসরা আসেনি ভার্সিটিতে। সিয়ান কয়েকটা দিন ইসরাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠেছে। নিজে গিয়ে কাউকে জিজ্ঞেস করতেও পারছে না ইসরার কথা, কারণ এই ভার্সিটির সবাই জানে ফারাজের সাথে সিয়ানের শত্রুতার কথা। তাই কাউকে জিজ্ঞেস করলে সেই কথা আবার ফারাজের কানে চলে যাবে। কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না সিয়ান। বন্ধুদের সাথে বাইকের উপর বসে আছে সিয়ান। আজকে আর গাড়ি নিয়ে আসেনি। গতকালকের মতো আজকেও জেরিন আর শান্তিকেই শুধু দেখতে পাচ্ছে। সিয়ান বাইকের উপর বসা থেকে উঠে জিহাদের দিকে তাকিয়ে বলল, জেরিন আর শান্তি আসছে, ওদের গিয়ে জিজ্ঞেস করতো ফার্সিয়া কোথায়। জিহাদ গিয়ে জেরিনের সামনে দাঁড়ালো। জেরিন ব্রুকুজকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? ইশারা কি হয়েছে বলো তো? ওকে আজকে কয়েকদিন ধরে দেখা যায় না। ইশারা অসুস্থ, কিন্তু কেন বলুন তো? জিহাদ কিছু বলার আগেই শান্তি বলে ওঠে, এই ওয়েট, উনি সিয়াম ভাইয়ের ফ্রেন্ড না? উনি জেনে কি করবে ইশরার কথা? জিহাদ বলে, না আমি এমনি জিজ্ঞাসা করেছিলাম আর কি। এমনি এমনি তো হবে না, শিয়ান ভাইয়া পাঠিয়েছে আপনাকে, তাই তো? না মানে আসলে কিছু বলতে হবে না, আমরা বুঝেছি। শুনুন, ইশরা সেদিন কি বলেছে সেটা সিয়াম ভাইয়া শোনেনি? ইশরা ওনাকে ভালোবাসবে না, সেটা তো বলেই দিয়েছে। ভালোবাসবি না না বললে হয়? সিয়ান কি নাই, যেখানে ওই ভার্সিটি সব মেয়ের পাগল, সেখানে ইশারা ওকে ভালোবাসতে প্রবলেম কি? হ্যাঁ আমি মানছি সিয়ান আগে অনেক মেয়েদের সাথে ঘুরতো ফিরতো, কিন্তু ইশারা ভালোবাসার পর সে বদলে গেছে, নিজে বদলে গেছে, পার্টি করা, ঘুরে বেড়ানো সবকিছু ছেড়ে দিয়েছে। কতটা বদলেছে সেটা দেখতেই পেরেছি। কয়েকদিন আগেও আপনার বন্ধুর সাথে অনেকগুলো মেয়েকে একসাথেই দেখেছিলাম। আর সেদিন তো ওরা নিজেরাই এসেছিল সিয়ান, এখন ওদের সাথে যায় না কোথাও। আপনার সব ফালতু কথা শেষ হলে আমরা যেতে পারি? আমার কথা বোঝার চেষ্টা করো, সিয়ান নিজে সম্পূর্ণ পাল্টে গেছে। জাস্ট শাট আপ। আপনি বা আপনার কোনো বন্ধুরা ইশারা বা আমাদেরকে বিরক্ত করবেন না বলে গটগট করে হেঁটে চলে গেল ওরা। জিহাদ মন খারাপ করে এসে সিয়ানের পাশে দাঁড়ালো। তোর ফারিসা অসুস্থ। সিয়ান অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে? কি হয়েছে তার বলতে পারছি না। তারপর এতক্ষণ যা যা হয়েছিল ওদের মধ্যে সবকিছু সিয়ানকে বলল। ইসরার অসুস্থতার খবর শুনে সিয়ানের অস্থিরতা আরও বেড়ে গেল। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে ঢুকেই রুমের দরজা লাগিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। সানভি কলেজ শেষে বাড়িতে এসে সোফায় বসেছে। একজন মেড সার্ভেন্ট এসে ওর হাতে পানি দিল। আপা একটা কথা কইবার আসছিল। বলো। ভাইয়া বাসা আইবার পর বাথরুমে যে ঢুকছে এখনো বাইর হয় নাই। কি বলছো কি? কতক্ষণ হয়েছে? এই তো ঘন্টাখানিক হইব। সানভি দৌড়ে দোতলায় ছুটে গেল সিয়ানের ঘরে। সিয়ানের রুমের এক্সট্রা চাবি ওর কাছে ছিল। ও লক খুলে রুমে ঢুকে ওয়াশরুমের দরজা ধাক্কা দিতে দিতে পড়ল, ভাইয়া দরজা খোলো, ভাইয়া। বেশ অনেকক্ষণ ডাকাডাকির পর সিয়ান গলার টাওয়াল ঝুলিয়ে বেরিয়ে এলো। কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? না মানে তুমি এতক্ষণ। খাবার নিচ্ছিলাম বলেই সানভিকে পাশ কাটিয়ে চলে এলো। খাবার থেকে একটা শার্ট বের করে গায়ে জড়িয়ে পড়লো। চল খেতে যাই। তোকে ঠিক লাগছে না ভাইয়া, কি হয়েছে বলতো? কিছু হয়নি। ফার্সিয়ার সাথে দেখা হয়েছে আজকে? সিয়ান মাথা নাড়ালো, যার অর্থ না। কোথায় ও? খবর নিয়েছিস? অসুস্থ। কি হয়েছে? জানি না বলেই হতাশ শ্বাস ফেলে ডাইনিংয়ে চলে যায়। সানভি মন খারাপ করে সিয়ানে যাওয়ার পানে তাকিয়ে থাকে। ইসরাকে প্রপোজ করা ঘটনাটাও সানভি জানে। ট্যুর থেকে বাড়িতে ফেরার পর থেকে সিয়ানের মন খারাপ দেখে সানভি অনেক জোর করেছিল কি হয়েছে জানার জন্য। সিয়ান কিছু বলতে চায়নি। পরে জিহাদের থেকে সানভি সবটা শুনে ওর অনেক খারাপ লাগে।
দুদিন বাদে ইসরা ভার্সিটিতে আসে। সেদিন ভার্সিটিতে ফারাজ আসেনি। সেটা জানার পরই সিয়ান ইসরার কাছে যায়। সকালবেলা ভার্সিটিতে আসার সময় ইসরার সাথে শান্তি আর জেরিনও ছিল, তাই তখন সিয়ান আর কথা বলেনি। কিন্তু এখন ইসরার সাথে ওরা কেউ নেই, ওরা আগেই চলে গেছে। সিয়ান ওর পিছু পিছু হাঁটতে হাঁটতে ওকে ডাকতে থাকে। ফার্সিয়া দাঁড়াও, ফার্সিয়া প্লিজ দাঁড়াও, আমার কথা শোনো। সিয়ান দৌড়ে ইসরার আরও খানিকটা কাছে গিয়ে হাত চেপে ধরে বলে, ফার্সিয়া তোমাকে দাঁড়াতে বলেছি আমি, স্ট্যান্ড হিয়ার। আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? হোয়াই আর ইউ অ্যাভয়েড মি? ইসরা কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। অ্যান্সার মি ফার্সিয়া, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, এভাবে এড়িয়ে যাচ্ছ কেন আমায়? আমি যে তোমাকে ভালোবাসি সেটা তুমি বুঝতে পারো না? হাত ছাড়ুন আমার। আগে আমার প্রশ্নের উত্তর দাও। ছাড়ুন আমার হাত। ছাড়বো না, কি করবে? আমার হাত ধরার অধিকার আপনার নেই, আমি আপনাকে ভালোবাসি না। বলে এক চটকায় সিয়ানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গটগট করে হেঁটে চলে যায় ইসরা। গতকালকেও জানতে পেরেছে যে ওর ভাইয়ের সাথে সিয়ানের শত্রুতার সম্পর্ক। কেউ কাউকে দু চোখে দেখতে পারে না। সিয়ানের বাজে কাজ করার জন্য ফারাজের সাথে ওর সম্পর্ক এখন শত্রুতায় পরিণত হয়েছে। আর এসব জানার পর এখন সিয়ানকে একটুও দেখতে পারে না ইসরা। সিয়ানের এখন বেশ রাগ লাগছে। ও ইসরার পিছন পেছন যায়, কিন্তু ততক্ষণে ইসরা রিক্সায় উঠে পড়েছে। সিয়ান দৌড়ে গিয়ে রিক্সায় উঠে পড়ে। ইসরার পাশে বসে বলে, তুই জানো তোমাকে আমি কতটা ভালোবাসি? লাস্ট কয়েকদিন তুই ভার্সিটি না আসা আমার কতটা কষ্ট হয়েছে, কতটা যন্ত্রণা হয়েছে বুকের ভিতর, তুই জানো কিছু? তোমাকে না দেখলে আমার দিন চলে না। আমি খুব বাজেভাবে তোমাতে আসক্ত হয়ে গেছি ফার্সিয়া, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। ইসরা খানিকটা চেঁচিয়ে বলল, আপনাকে কতবার বলতে হবে এক কথা? আমি আপনাকে ভালোবাসি না আর বাঁচতে পারবো না। আপনিও কেন আমার কথা বুঝতে পারছেন না? সিয়ান এবার ইসরার হাতে নিজের হাতের মধ্যে নিয়ে বলে, আমাকে ভালোবাসতে তোমার কি সমস্যা বলো? আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমাকে প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। হাত ছাড়ুন আমার। রিক্সায় এভাবে সিন ক্রিয়েট করবেন না, রাস্তার সবাই দেখছে। দেখুক সবাই, আমি তোমাকে ভালোবাসি আর এই জন্যই তোমার হাত ধরেছি। ইসরা রিক্সা থামিয়ে রিক্সা থেকে নেমে হাঁটতে থাকে। সিয়ানও রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ইসরার পিছু পিছু হাঁটতে থাকে। ইসরা বিরক্ত হয়ে ফিরে বলে, একদম আমার পিছু পিছু আসবেন না। আমি আপনাকে ভালোবাসি না আর কখনো বাসবো না, এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখবেন। বলে ইসরা চলে যায়। সন্ধ্যা 7টা। রুমের মধ্যে দরজা লক করে বসে আছে সিয়ান। সানভি ওর রুমে গান শুনছিল। ওদের বাসায় কলিং বেল বেজে ওঠায় একজন মেড সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দেয়। ঈশান এসেছে। মেড সার্ভেন্ট মহিলাটি গিয়ে সিয়ানের দরজা অনেকবার নক করে, কিন্তু সিয়ান দরজা খোলে না। তারপর সানভি রুমের সামনে গিয়ে নক করে বলে, ঈশান ভাই আসছে আফা, দরজা খুলেন। দরজায় নকের আওয়াজ শুনে কান থেকে হেডফোনটা খুলে দরজা খুলে সানভি। কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছ কেন? ঈশান ভাই আসছে, আপনি কথা বলেন। ঈশানের কথা শুনে সানভি ড্রয়িং রুমের দিকে তাকায়। ব্ল্যাক শার্ট ব্ল্যাক জিন্স পরে ড্রয়িং রুমে সোফায় বসে বসে ফোন ঘাটছে ঈশান। ইস, কিউট লাগছে। এই মানুষটা কাউকে অনেক ভালোবাসে, কিন্তু মানুষটা ওর ভালোবাসা কবে বুঝবে, যেটা ভেবে পায় না সানভি। ভাবতে ভাবতে ড্রয়িং রুমের পর্দার আড়াল থেকে ঈশানকে দেখে যাচ্ছে সানভি। ওই মহিলার কথায় সানভির টান ভাঙে। তারপর ড্রয়িং রুমে গিয়ে ঈশানের সামনে সোফায় বসে। হাই সানভি, কেমন আছো? এই তোমার ভাইয়া কোথায়? অনেকবার কল দিচ্ছিলাম, ও তো ফোনটা রিসিভই করছে না। ভাইয়া তো রুমের মধ্যে, দাঁড়ান আমি দেখছি। বলি সানভি এক দৌড়ে দোতলায় যায়। সিয়ানের রুমে অনেকবার নক করে, কিন্তু সিয়ান দরজা খোলে না। সানভি দোতলার করিডোর থেকে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে বলে, দেখুন না, ভাইয়া দরজা খুলছে না, অনেকবার নক করেছিলাম। দাঁড়াও, আমি দেখছি। বলে দোতলায় উঠে আসে ঈশান। সিয়ানের দরজার সামনে দাঁড়িয়ে আছে ঈশান আর সানভি। ঈশান দরজা থাকাচ্ছে। সিয়ান দরজা খোল, সিয়ান দরজা খোল। কি করছিস তুই ভেতরে? সিয়ান ওপেন দ্য ডোর, সিয়ান আই সেড ওপেন দ্য ডোর। আরও বেশ খানিক্ষণ ডাকাডাকির পরও সিয়ান দরজা খুলছে না দেখে ঈশান বলল, সানভি, তোমার কাছে ওর ঘরের চাবি আছে না? ওটা নিয়ে আসো। সানভি চাবি এনে লক খুলে ঢুকেই ওরা বেশ অবাক হয়ে গেল। পুরো ঘর জুড়ে সিগারেটের ধোঁয়া আর মদের গন্ধ। সানভি কাস্তে কাস্তে গলা স্কার্ফ দিয়ে নাক মুখ চেপে ঢুকলো। ঈশানও মুখে হাত দিয়ে ঢুকলো। পুরো রুম অন্ধকার করে সোফায় বসে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে সিয়ান। অলরেডি ওর পায়ের কাছে কয়েকটা খালি সিগারেটের প্যাকেট পড়ে আছে, আর সোফার সামনে টি টেবিলের উপর 2-3টা বোতল, মদের বোতল। এইসব দেখে ঈশান আর সানভি দীর্ঘশ্বাস ফেলে।
কারণ ওরা জানে কোনো কিছু দিয়ে বেশি দুঃখ পেলে অথবা রেগে গেলে সিয়ান এগুলো করে থাকে। এগুলো ওর এক প্রকার ব্যাড হ্যাবিট। ঈশান গিয়ে সিয়ানের পাশে বসে ওর হাত থেকে সিগারেটটা টেনে ফেলে দেয়। সিগারেটটা ফেললি কেন তুই? নিজেকে এভাবে হার্ট করছিস কেন তুই? কি হয়েছে তোর? আবার এভাবে পাগলামো শুরু করেছিস তুই? মদের গ্লাস থেকে মদটা খেয়ে সজোরে টি টেবিলের উপর রেখে সিয়ান বলে, ও আমাকে ভালোবাসে না কেন? কেন ভালোবাসে না ও আমাকে? আমি এতটা ভালোবাসি ওকে, সেটা দেখতে পাচ্ছে না ও? বোঝে না কেন ও? কেন আমায় অ্যাভয়েড করছে ও? কুল ব্রাদার, এগুলো সমস্যার সমাধান নয়। এভাবে কোনো প্রবলেম সলভ হয় না। তুই ওকে ভালোবাসিস সেটা ঠিক আছে, কিন্তু ও যে তোকে ভালোবাসবে এটার তো কোনো মানে নেই না। সবার তো ব্যক্তিগত পছন্দ আছে, তাই না? যেখানে ভার্সিটির এত মেয়েরা আমার জন্য পাগল, সবাইকে রেখে আমি ওকে ভালোবাসি, তাহলে ও আমাকে কেন ভালোবাসে না? ও শুধু আমার, ওকে আমাকে ভালোবাসতেই হবে, ওকে আমি কারো হতে দেব না। বলেই আবারও মদের বোতলে হাত দিতে গেলে ঈশান বোতলটা সরিয়ে নেয়। এটা সেটা বলে সিয়ানকে বোঝানোর চেষ্টা করছে ঈশান, কিন্তু সিয়ান কিছুতেই শান্ত হচ্ছে না। সানভি এবার বুঝতে পারছে ফার্সিয়ার সাথে নিশ্চয়ই আজকে সিয়ানের কোনো ঝামেলা হয়েছে। সানভি আর এই রুমে বেশিক্ষণ থাকে না, ও বেরিয়ে চলে আসে। ওর ভাইটা যে মেয়েটাকে সত্যি ভালোবাসে সেটা ও এবার বুঝতে পারছে। এর আগে তো কখনো কোনো মেয়ের জন্য সিয়ান এমন করেনি, এতটা পাগলামি করতে দেখেনি কারোর জন্য। ঘণ্টাখানেক বাদে ঈশান ওকে বুঝিয়ে সুঝিয়ে ডিনার টেবিলে এসে বসে। ওরা সবাই একসাথে ডিনার করে নেয়। পরদিন ভার্সিটিতে ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বেরোচ্ছে ইসরা। আজকে শান্তি আর জেরিন ওরা কেউ আসেনি ক্লাসে। ক্লাসরুম থেকে বেরিয়ে লাইব্রেরি পথে যাওয়ার সময় ওর হাত হ্যাঁচকা টান পড়ে। ওকে একটানে একটা ক্লাসরুমের মধ্যে নিয়ে যায় কেউ। সাথে সাথে ঘাবড়ে যায় ইসরা। ইসরাকে নিয়ে রুমের ভেতর ঢুকেই দরজা আটকে দেয় সিয়ান। ইসরা ঝাড়া মেরে সিয়ানের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি আপনি আমাকে এখানে কেন এনেছেন? সিয়ান ইসরার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে ওর দিকে খানিকটা ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি ভালোই ভালোই আমার কথা শুনতে, আমাকে এড়িয়ে না যেতে, আমাকে ভালোবাসতে, তাহলে আমাকে এসব করতে হতো না। আমি আপনাকে ভালোবাসতে বাধ্য নই। কেন ভালোবাসো না তুমি আমাকে? তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কি নেই আমার মধ্যে? এত কৈফিয়ত দিতে পারবো না আপনাকে। তোমাকে বলতেই হবে। কেন ভালোবাসতে চাও না তুমি আমাকে? ইসরা চুপ করে থাকে। কি হলো, চুপ করে আছো কেন? টেল মি ফার্সিয়া, টেল মি। ইসরা হাত মুচড়াতে মুচড়াতে বলল, ছাড়ুন, যেতে দিন আমাকে। সিয়ান এখনো ঠায় দাঁড়িয়ে, রাগ ওর তর করে পারছে, তবু রাগটাকে কন্ট্রোল করে বলল, আগে বলো কেন আমাকে ভালোবাসবে না? ফার্সিয়ার রাগ এবার মাথায় চড়ে বসেছে। ও রেগে গিয়ে খানিকটা চেঁচিয়ে পড়ল, আপনি কেমন ছেলে সেটা আপনাকে বলে বোঝাতে হবে এখন, তাই না? হাজারো মেয়ে নিয়ে ঘোরা, নাটক, ক্লাব পার্টি করা, একসাথে অনেকগুলো মেয়েকে নিয়ে ফুর্তি করা, এগুলোই তো আপনার স্বভাব। আর এই ধরনের ছেলেকে আমি কখনোই ভালোবাসবো না। এসব ঝামেলা নিয়ে আপনার আর আমার ভাইয়ের মধ্যে অনেক বড় ধরনের শত্রুতা। ভাইয়া আপনাকে একটুও দেখতে পারে না। খানিকটা থেমে আবারও বলল, আশা করি আপনি সেকেন্ড টাইম এ নিয়ে আমাকে আর জোর করবেন না। তোমাকে ভালোবাসার পর থেকে আমি সব ছেড়ে দিয়েছি ফার্সিয়া। আমি এখন আর মেয়েদের নিয়ে ঘুরি না, পার্টি করি না। আমি নিজেকে বদলে ফেলেছি ফার্সিয়া। প্লিজ বিলিভ মি, প্লিজ আমাকে বিশ্বাস করো। তোমাকে দেখার পর আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি। হয়েছে আপনার কথা, এখন আমাকে যেতে দিন। প্লিজ আমায় বিশ্বাস করো। তুমি আমায় যেমনটা ভাবছো আমি তেমনটা না। মানছি আমি আগে ওরকম বাজে ছেলে ছিলাম, কিন্তু এখন আমি চেঞ্জ হয়ে গেছি। বিশ্বাস করো। আপনার কোনো কথা শুনতে চাই না আমি। বলে সিয়ানকে ধাক্কা মেরে বেরিয়ে যায় ইসরা। আর সিয়ান রেগে দেয়ালে সজোরে একটা ঘুষি মারে। বিকেলে বাসায় ফেরার পর থেকে মেজাজ বিগড়ে আছে সিয়ানে। সিয়ানকে দেখেই সানভি বুঝেছে কি নিয়ে ওর মেজাজ গরম। সানভি ভাবলো এক কাপ কফি করে নিয়ে গেলে কেমন হয়। সিয়ানের কফি বেশ পছন্দের। কফি খেতে খেতে আড্ডা দিলে নিশ্চয়ই রাগটা একটু হলেও কমবে, কারণ সিয়ান আর যার উপরই রাগ দেখাক না কেন কখনোই সানভির সাথে রাগ দেখানো তো দূর, ধমক দিয়েও কথা বলেনি। একমাত্র আদরের বোন কিনা। বাবা মা মারা যাওয়ার পর থেকে আরও বেশি করে সানভিকে আগলে রেখেছে সিয়ান। কফি বানাবে ভেবে সানভি কিচেনের দিকে পা বাড়ায়। সানভিকে আসতে দেখেই কিচেনে সব মহিলারা রান্না করছিল। তারা বলল, কি লাগবো আপা কন?
আমরা দিতাছি, আপনি এনে আইসেন কেন? ভাইয়া দেখলে আমরারে বকবো। সানভি গ্যাস স্টোভের সামনে যেতে যেতে বলল, তোমাদের ভাইয়া কিচ্ছু বলবে না, রুমের মধ্যে রাগ করে বসে আছে। আর তাছাড়া আমি কি কিচেনে আসতে পারি না? আমার কি কিছু বানিয়ে খেতে ইচ্ছা হয় না? এইটা ঠিক আছে কিন্তু। কোনো কিন্তু না। দেখি সরো তো, আমি কফি বানাবো। তারপর মহিলাগুলো সানভিকে জায়গা করে দেয়। কফি সরঞ্জাম এগিয়ে দেয় ওর হাতের কাছে। তারপর সানভি নিজেদের জন্য কফি বানিয়ে একটা ট্রেতে করে কিচেন থেকে বেরিয়ে আসে। এ সময় কলিং বেল বেজে ওঠে। সানভি বলে, দেখো কে এসেছে, দরজাটা খুলে দাও। একজন মহিলাকে দরজা খুলে দেয়। শাওনকে দেখে সানভি ভয় পেয়ে যায়। শাওন এসে সানভির সামনে দাঁড়ায়। সানভি খানিকটা পিছিয়ে যায়। শাওন ওর গালে আর ঠোঁটে হাত দিয়ে বাজেভাবে স্লাইড করতে থাকে আর বলে, হাই সুইট হার্ট, তোমাকে অনেক মিস করছিলাম বেবি, কেমন আছো তুমি? সানভি মুখ ঘুরিয়ে নেয়। সানভি প্রচণ্ড রকম বিরক্ত লাগছে। ধাক্কা দিয়ে শাওনের হাত ছড়িয়ে দিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? শাওন সানভির গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, হ্যাঁ সুইট হার্ট, এ বাড়িতে কি আমি আসতে পারি না, নাকি আমার নিষেধ আছে? অবশ্য নিষেধ করলেও আমি আসবো। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার ভাই কোথায়? আই মিন সিয়ান। শাওনের কণ্ঠ শুনতে পেয়ে সিয়ান রুম থেকে বেরিয়ে আসে। সানভির গা ঘেঁষে শাওনকে দাঁড়িয়ে থাকতে দেখে সিয়ানের রাগটা আরও বেশি বেড়ে গেল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, হাউ ডেয়ার ইউ শাওন, সানভির গা ঘেঁষে দাঁড়িয়েছিস কোন সাহসে? আর কুল বাদার, এত রেগে যাচ্ছিস কেন? কদিন পরেও তো এমনি তো তোর বোনকে আমার হাতে তুলে দিবি, তো নিজের হবু বউয়ের গা ঘেঁষে দাঁড়ালে সমস্যা কি তো? সিয়ান এগিয়ে এসে শাওনের শার্টের কলার চেপে ধরে পড়ল, মরে গেলেও তোর মতো একটা ক্লাসলেস ছেলের সাথে আমার বোনকে আমি বিয়ে দিব না। তার আগে বল তুই এখানে এসেছিস কেন? ভাবিস না সেদিনের মারের সুদ নিতে এসেছি। যে কারণে বরাবর আসি সেই কারণে এলাম। এখন থেকে মম ড্যাড আমি, তুই আর আমার হবু বউ আমরা সবাই একসাথে থাকবো। আর তোর প্রপার্টি আমাদের নামে লিখে দিবি, ব্যাস। আগে থেকেই শাক মাথায় ছিল সিয়ানে, বাকিটা শাওন আসার পর হচ্ছে। বেহায়া দেখেছি, তবুও তোর আর তোর বাবা মার মতো বেহায়া দেখিনি আমি। তোদের কতবার এই বাড়ি থেকে বের করে দিয়েছি, অপমান করেছি, তাও তোদের লজ্জা নেই তাই না? আরে এত লজ্জা রেখে কি হবে বল? তোর এই প্রপার্টির জন্য আমি সবকিছু করতে পারি। তোর এসব অপমান এখন সয়ে যাচ্ছি, কিন্তু সানভিকে বিয়ে করার পর কোনো ধরনের অপমান সহ্য করব না। তাছাড়া সানভির সাথে আমার বিয়ে হলে এমনি তো 50% সম্পত্তি তুই লিখে দিতে বাধ্য, কারণ অন্তত নিজের বাবা মায়ের কথা তো আর তুই ফেলবি না। সিয়ান চেঁচিয়ে বলে উঠল, জাস্ট শাট আপ। আমার বোনের দিকে চোখ তুলে দেখার সাহস দ্বিতীয়বার করবি না। এই প্রপার্টির ড্রিম আর দেখিস না, না হলে খুব খারাপ হয়ে যাবে। গেট আউট ফ্রম মাই হাউস, জাস্ট গেট লস। শাওন রাগি চোখে তাকিয়ে থেকে হনহন করে চলে যায়। সিয়ান রাগি গলায় বলে, সিকিউরিটিরা থাকে কোথায়? ওকে এই বাড়িতে ঢুকতে দেয় কেন ওরা? দরজার বাইরে থেকে 3-4 জন সিকিউরিটি গার্ড ভিতরে আসে। ওরা মাথা নিচু করে দাঁড়িয়েছে। সিয়ান ফের চেঁচিয়ে পড়ল, কি হলো? কিছু বললাম তো। ও ভিতরে ঢুকে কি করে? অনেক ঝামেলা করছিল গেটের সামনে দাঁড়িয়ে, তাই ঢুকতে দিয়েছিলাম। আর কখনো এমন হবে না, সরি স্যার। যত সব ডিসগাস্টিং এর দল। বলেই রাগে হনহন করে রুমের মধ্যে চলে যায় সিয়ান। সিয়ান আর সানভির বাবা মা মারা যাওয়ার পর থেকেই শাওন ও তার ফ্যামিলি চেয়েছিল তাদের পুরো সম্পত্তিটা নিজেদের নামে লিখিয়ে নিতে, কিন্তু সিয়ান বরাবরই স্ট্রিক্ট। সে কোনোভাবেই এই সম্পত্তি লিখে দেয়নি। তাই তারা চেয়েছিল অনেকবার সানভি আর সিয়ানের সাথেই বাড়িতে থাকতে। সেই সময়ও সিয়ান তাদের অপমান করে বের করে দেয়। আর তারপর থেকে শাওন চাইছে সানভিকে বিয়ে করে হলেও এই সম্পত্তি হাতিয়ে নিতে। সিয়ানের বাবা মায়ের মৃত্যুটা নিয়ে এখনও কেস চলছে, কারণ ওর বাবা মায়ের মৃত্যুটা ওর কাছে এখনও পরিষ্কার নয়। 4 বছর আগে ওর বাবা মা একটা দাওয়াত থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এমনটাই বলেছে পুলিশরা। কিন্তু সেরকমভাবে গাড়ির কোনো ক্ষয়ক্ষতি বা অ্যাক্সিডেন্টের কোনো প্রমাণ মিলেনি। সিয়ানের বারবার মনে হয় এটা কোনো প্ল্যানিং করা মার্ডার, তাই এখনও এটা নিয়ে তদন্ত চলছে। দোষী যেই হোক না কেন, সিয়ান ওকে নিজ হাতে সাথে শাস্তি দেবে। কলেজের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সানভি। আজকে বাড়ি থেকে গাড়ি আসেনি। কেন এই ব্যাপারটা সানভি বুঝতে পারছে না। তাই অনেকবার সিয়ানকে ফোন করছিল, কিন্তু সিয়ান ফোন তুলেনি। তাই রাস্তার পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করছে গাড়ির জন্য। মিনিট 2 বাদেই কলেজ থেকে বাইক নিয়ে বের হয় ঈশান।
সানভির সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার দাঁড়িয়ে আছো যে? গাড়ি আসেনি তোমার? না। সিয়ানকে ফোন করেছিলে? কিন্তু ফোন ধরেনি। তো এভাবে রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? গাড়ি তো পাবে না এই দুপুরবেলা। তুমি চাইলে আমি তোমাকে বাড়িতে দিয়ে আসতে পারি। সানভি মনে মনে বেশ খুশি হয়, এটাই তো এতদিন চাইছিল। সানভি এসে ঈশানের বাইকে বসে। ঈশানকে ধরে বসবে কি বসবে না এসব ভাবনার মধ্যেই ঈশান বলে, ধরে বসো, না হলে পড়ে যাবে। আর আমি তো অন্য কেউ না, তোমার ভাইয়ের মতোই। প্রথম কথাটা সানভির পছন্দ হলেও দ্বিতীয় কথাটা ওর মোটেও পছন্দ হয়নি। ঈশানের কাঁধে হাত রেখে ধরে বসে আর মনে মনে ভাবতে থাকে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।